একটু ভাবা যাক, ধরুন কেউ ক্যারিয়ারের একেবারে চূড়ায় আছেন। প্রতিদিন লাখ লাখ মানুষ তাকে টিভিতে দেখছেন। প্রচণ্ড সফল আর আত্মবিশ্বাসী একজন মানুষ। হ্যাঁ, বাইরে থেকে দেখলে একদম পারফেক্ট একটা জীবন মনে হচ্ছে। ঠিক, কিন্তু হঠাৎ একদিন লাইভ সম্প্রচারের মাঝখানেই তিনি প্যানিক অ্যাটাকের শিকার হলেন। মানে কথা জড়িয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হতে লাগল। গুড মর্নিং আমেরিকার খুব জনপ্রিয় একজন সাংবাদিক ড্যান হ্যারিসের জীবনে ঠিক এই ঘটনাই ঘটেছিল। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ড্যান হ্যারিসের সেই চরম বিপর্যয়ের পেছনের বিজ্ঞান নিয়েই আলোচনা করব। মূলত তার লেখা 10% হ্যাপিয়ের বইয়ের সূত্রগুলো ঘেঁটে দেখার চেষ্টা করব। আমাদের আজকের লক্ষ্য হলো এইটা খুঁজে বের করা যে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা বা সাফল্যের পথে কোনো বাধা তৈরি না করে কিভাবে মানসিক চাপ কমানো যায়। কারণ ওই প্যানিক অ্যাটাকের ঘটনাটা শুনলে একটা অদ্ভুত তুলনা মাথায় আসে। আচ্ছা, কি রকম তুলনা? এগোচ্ছে, কিন্তু ভেতরে তাকালে দেখা যাবে চালক স্টিয়ারিং ছেড়ে দিয়ে বসে আছেন আর গাড়িটা চলছে অটো পাইলটে। ও, তার মানে যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। একদম তাই। তো প্রশ্ন হলো, শুধু বাহ্যিক সাফল্যই কি জীবনে যথেষ্ট, নাকি ভেতরে ভেতরে এরকম ভারসাম্য হারিয়ে পুরোপুরি ভেঙে পড়ার একটা ঝুঁকি থেকেই যায়? আসলে এই ধরনের মানসিক ধসের পেছনের মূল কারণ কিন্তু বাইরের কোনো কাজের চাপ না। কারণটা সম্পূর্ণ ভেতরের, মানে আমাদের মস্তিষ্কের ভেতরে একটা একটানা বকবকানি চলতে থাকে, যাকে ভয়েস ইন দ্য হেড বলা যায়। রাইট। ড্যান হ্যারিসের ক্ষেত্রে এই ভেতরের কণ্ঠস্বরটাই তার নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে গিয়েছিল। কিন্তু একটু ভেবে দেখলে মানুষের মাথায় তো সারাক্ষণই চিন্তার আনাগোনা চলে। এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? তাহলে এই সাধারণ বকবকানি হঠাৎ করে প্যানিক অ্যাটাকের মতো এত ভয়াবহ রূপ নেয় কিভাবে? হ্যাঁ, সাধারণ চিন্তা আর ক্ষতিকর বকবকানির মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। মস্তিষ্কের এই কণ্ঠস্বরটি যখন ক্ষতিকর হয়ে ওঠে, তখন এটি মূলত মানুষকে বর্তমান মুহূর্ত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে। ও আচ্ছা, মানে আমরা বর্তমানে থাকি না তখন। একদমই। এটি হয় অতীত নিয়ে আফসোসের একটা লুপ তৈরি করে, নয়তো ভবিষ্যৎ নিয়ে কাল্পনিক দুশ্চিন্তার জন্ম দেয়। মস্তিষ্ক তখন বাস্তব আর কল্পনার পার্থক্যটা ঠিক বুঝতে পারে না। মানে ধরুন জ্যানের মধ্যে বসে থাকার সময় হঠাৎ মনে পড়ল যে অফিসের কোনো একটা কাজে ভুল হয়েছে। সাথে সাথে হার্টবিট বেড়ে গেল, মেজাজ খিটখিটে হয়ে গেল। হ্যাঁ, আর চারপাশে কি হচ্ছে তার ওপর তখন আর কোনো মনোযোগ থাকে না। শরীর এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যেন সামনে কোনো বড় বিপদ দাঁড়িয়ে আছে। এটাই তো সেই অটো পাইলট অবস্থা। ঠিক বলেছেন। আর এই অবিরত মানসিক চাপের কারণেই শরীরে স্ট্রেস হরমোন বাড়তে থাকে। একসময় মস্তিষ্ক আর নিতে না পেরে শাটডাউন করে দেয় বা প্যানিক অ্যাটাক তৈরি করে। তো ড্যান হ্যারিস এই অবস্থা থেকে বেরোবার জন্য কি করেছিলেন? তিনি এমন একটা পথ বেছে নিয়েছিলেন যাকে তিনি নিজেই একসময় আধ্যাত্মিক ভাওতাবাজি বলে মনে করতেন, মানে মেডিটেশন বা ধ্যান। মেডিটেশনের কথা শুনলে অনেকেই হয়তো পাহাড়ে বসে চোখ বন্ধ করে ধূপকাঠি জ্বালানোর দৃশ্য কল্পনা করেন। আধুনিক কর্পোরেট বা এরকম ব্যস্ত জীবনে এটা কিভাবে কাজ করবে? মজার ব্যাপার হল, ড্যান হ্যারিস নিজেও প্রচণ্ড সংশয়ে ছিলেন এই বিষয়ে, কিন্তু স্নায়ুবিজ্ঞানীদের গবেষণার ফলাফল তার ধারণা পুরোপুরি বদলে দেয়। ও তাই নাকি? হ্যাঁ, বিজ্ঞানীরা মস্তিষ্কের স্ক্যান করে দেখিয়েছেন যে মেডিটেশন আসলে কোনো জাদুকরী বিষয় না। শ্বাস-প্রশ্বাসে মনোযোগ দেওয়া এবং বিক্ষিপ্ত চিন্তার প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু তাকে খেয়াল করার মাধ্যমে মস্তিষ্কের গঠনগত পরিবর্তন আনা সম্ভব। তার মানে মেডিটেশন হলো একটা মস্তিষ্কের ব্যায়ামাগারের মতো। শরীর ঠিক রাখতে যেমন জিমের প্রয়োজন, মস্তিষ্ককে স্থির আর শান্ত রাখতেও তেমনি মেডিটেশনের প্রয়োজন। এই শ্বাস-প্রশ্বাস হল ডাম্বেলের মতো। যখন মনোযোগ শ্বাস-প্রশ্বাস থেকে সরে অন্য কোনো চিন্তায় চলে যায় আর সচেতনভাবে সেই মনোযোগ আবার শ্বাসে ফিরিয়ে আনা হয়, তখন মস্তিষ্কের একটা করে ব্যায়াম সম্পন্ন হয়। আচ্ছা, মানে একটা করে রিপিটেশন হলো আর কি। ঠিক তাই। এভাবে নিয়মিত অভ্যাসের ফলে মস্তিষ্কের যে অংশ আবেগ নিয়ন্ত্রণ করে তার কর্মক্ষমতা অনেক বেড়ে যায়। মানুষ তখন কোনো উদ্দীপকের বিপরীতে একটা মাইক্রোসেকেন্ডের বিরতি তৈরি করতে পারে। কিন্তু এখানেই তো সেই পুরনো ভয়টা আবার ফিরে আসে। মানে কেউ যদি এতটা শান্ত হয়ে যায়, তাহলে কি তার ভেতরের সেই প্রতিযোগিতামূলক মনোভাব হারিয়ে যাবে না? উচ্চাকাঙ্ক্ষী মানুষদের সবচেয়ে বড় ভয় এটাই। কিন্তু ফলাফল আসলে একদম উল্টো। মেডিটেশন মানুষকে অলস করে না। তাহলে কি করে? এটি যে কোনো সমস্যার প্রতি তাৎক্ষণিক ও আবেগতাড়িত হয়ে রিয়্যাক্ট করার বদলে ঠান্ডা মাথায় রেসপন্স করতে শেখায়। রিয়্যাক্ট আর রেসপন্সের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। রিয়্যাক্ট করা মানে
ইমেলে একটা খারাপ খবর দেখে সাথে সাথে চেঁচামেচি শুরু করে দেওয়া। আর রেসপন্স করা মানে পরিস্থিতিটা বুঝে সমাধানের দিকে এগোনো। একদম। আর এই রেসপন্স করার ক্ষমতাটাই জীবনে অন্তত 10% উন্নতি নিয়ে আসে। ড্যান হ্যারিস বইটির নাম 10% হ্যাপিয়ার রেখেছেন, কারণ এটি রাতারাতি শতভাগ নিখুঁত সুখের প্রতিশ্রুতি দেয় না। রাইট। মেজাজ, ধৈর্য আর মনোযোগের এই ছোট 10% উন্নতিই কিন্তু বড় বড় সিদ্ধান্ত গ্রহণ ও সম্পর্ক উন্নয়নে বিশাল ইতিবাচক প্রভাব ফেলে। সাফল্য এবং মানসিক প্রশান্তি যে একসাথে থাকা সম্ভব, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তার মানে সফল হতে গেলে সবকিছু ছেড়ে সন্ন্যাসী হওয়ার কোনো দরকার নেই। প্রতিদিনের সামান্য মাইন্ডফুলনেস বা সচেতনতা ওই গাড়ির স্টিয়ারিংটা আমাদের হাতেই রাখে। ঠিক। আর শেষ করার আগে ভাবনার জগৎকে নাড়া দেওয়ার মতো একটা বিষয় নিয়ে একটু চিন্তা করা যেতে পারে। আচ্ছা, সেটা কি? আমরা এতক্ষণ জানলাম যে আমাদের মস্তিষ্ক সবসময় আমাদের সাথেই কথা বলতে থাকে। কিন্তু মস্তিষ্ক যদি কথা বলে, তবে সেই কথাগুলো আসলে শুনছে কে? আমরা কি ওই ভেতরের কণ্ঠস্বরটি, নাকি আমরা শুধুই সেই নীরব শ্রোতা? বাহ, দারুণ একটা প্রশ্ন। যদি আমরা সত্যিই সেই নীরব শ্রোতা হয়ে থাকি, তবে ভেতরের ওই বকবকানি আসলে আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। অটো পাইলট থেকে বের হয়ে জীবনের গাড়ির নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই নেওয়া সম্ভব।